আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। অবিরাম বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। নরেন্দ্র মোদীর আমন্ত্রণে কাল নয়াদিল্লি যাচ্ছেন শেখ হাসিনা। রাষ্ট্রপতি ভবনের সংবর্ধনা নেবেন শনিবার। সই হবে সমঝোতা চুক্তি। সিলেট বিভাগে বন্যা পরিস্থিতি ক্রমেই খারাপ হচ্ছে। 3 দিনে পানিবন্দী 15 লাখ মানুষ। কুড়িগ্রামে 25 যাত্রী নিয়ে নৌকা ডুবি। এবং চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় সংবাদ ও টকশো সম্প্রচারের ঘোষণা এটিএন বাংলার চেয়ারম্যান ড মাহফুজুর রহমানের। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত সংবাদ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে আগামীকাল 2 দিনের রাষ্ট্রীয় সফরে নয়াদিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে পালাম বিমানবন্দরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন তিনি। শনিবার সকালে নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে তাকে সংবর্ধনা দেওয়া হবে। ওই দিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে শেখ হাসিনার আনুষ্ঠানিক বৈঠক হওয়ার কথা রয়েছে। সেখানে প্রতিনিধি পর্যায়ে আলোচনা ও 2 দেশের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর ও চুক্তি বিনিময় সহ 2 নেতার প্রেস ব্রিফিং এর আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়। একই দিন শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। এছাড়া রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গেও সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী। সফর শেষে 22 জুন সন্ধ্যায় নয়াদিল্লি ছাড়বেন শেখ হাসিনা। সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজারের বন্যা পরিস্থিতি ক্রমেই খারাপ হচ্ছে। প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। গত 3 দিনে পানিবন্দী মানুষের সংখ্যা দাঁড়িয়েছে 15 লাখে। সিলেট সিটি কর্পোরেশনের 23টি ওয়ার্ড এখন পানির নিচে। প্লাবিত হয়েছে 13 উপজেলার 1550 গ্রাম। 550 গ্রাম। বন্যায় ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ উপকেন্দ্রে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। ত্রাণ প্রতিমন্ত্রী গেছেন দুর্গত এলাকা পরিদর্শনে। সুনামগঞ্জে পানিবন্দী মানুষের সংখ্যা দাঁড়িয়েছে 5 লাখ। শহরের বেশিরভাগ এলাকা এখন পানির নিচে। বন্ধ রয়েছে দোকানপাট ও বেশ কিছু অফিস। অনেকেই বাসাবাড়ি ছেড়ে আশ্রয় নিচ্ছেন আশ্রয় কেন্দ্রে। এবারের বন্যা 2022 সালের ভয়াবহতা ছাড়িয়ে যাওয়ার আশঙ্কাও করছেন শহরবাসী। নদীর পানি বেড়ে মৌলভীবাজারে বাঁধের 44টি এলাকা ঝুঁকিতে পড়েছে। 37টি ইউনিয়নের সব শিক্ষা প্রতিষ্ঠানকে আশ্রয়কেন্দ্র ঘোষণা করা হয়েছে। আতঙ্কে আছেন কয়েক লাখ মানুষ। কুড়িগ্রাম ও তিস্তা সহ প্রায় সব নদ নদীর পানি বেড়েছে। রাতে উলিপুরের বছরা ইউনিয়নে 25 জন যাত্রী সহ একটি নৌকা ডুবে যায়। একটি শিশুর মৃতদেহ উদ্ধার করা হলেও 8 জন নিখোঁজ রয়েছে। তীব্র স্রোতে নৌকাটি ডুবে যায় বলে জানান স্থানীয়রা। আমাদের বাঁধগুলো মনে করেন অনেক ঝুঁকিপূর্ণতে আছে। নদীর বাঁধ যদি ভাঙে তো হবিগঞ্জের লোক আর বসবাস করার জায়গায় না। এমনিতেই ব্যবসা বাণিজ্য নাই, আর এই ঝড় বৃষ্টির মধ্যে আমরা কিভাবে চলবো গরিব মানুষ? মোকাবিলার জন্য, সহযোগিতার জন্য, বন্যা আশ্রয় সহ যখন যা প্রয়োজন সিলেটের জন্য যেটা করা দরকার মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে সেটা আমরা ইনশাআল্লাহ করব। দর্শক, সুনামগঞ্জ শহর থেকে সেখানকার সবশেষ পরিস্থিতি জানাচ্ছেন আমাদের প্রতিনিধি পঙ্কজ দে। আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি সুনামগঞ্জ শহরের হাজিপাড়া এলাকা। এটি অপেক্ষাকৃত উঁচু এলাকা। এখানে কালকেও আসলে এই যেটুকু পানি রয়েছে সেই পরিমাণে পানি ছিল, অর্থাৎ পানি জনবসতিতে একেবারেই কমেনি। আর সুনামগঞ্জের সুরমা নদীতে সকালে বিপদসীমার 26 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছিল, অর্থাৎ সুরমা নদীতে পানি কিছুটা কমেছে। ছাতকে 134 সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদ নদীগুলোতে সামান্য পরিমাণে পানি কিছুটা কমেছে। রাতে বৃষ্টি না হয় আসলে নদীতে পানি কমেছে, কিন্তু জনবসতিতে হাওড়ে গ্রামে এইসব এলাকায় পানি একেবারেই কমেনি। আশ্রয় কেন্দ্রগুলোতে আসলে মানুষের সংখ্যা, বন্যার্ত মানুষের সংখ্যা আশ্রয় কেন্দ্রগুলোতে বাড়ছে। 500রও বেশি আশ্রয় কেন্দ্রে বন্যার্তরা উঠেছেন। জেলা প্রশাসক জানিয়েছেন যে তারা চেষ্টা করছেন আশ্রয় কেন্দ্রগুলোতে খাবার পৌঁছে দেওয়ার, কিন্তু আমরা যেটি দেখেছি আশ্রয় কেন্দ্রগুলোতে খাবারের সংকট আছে। যারা সামর্থ্যবান, যারা আশ্রয় কেন্দ্রে উঠেছেন তারা কিছুটা খাবার নিয়ে উঠেছেন, কিন্তু কিছু মানুষ আছেন যারা নিম্ন আয়ের মানুষ, তাদের আসলে খাবারেরও সংকট রয়েছে। আশ্রয় কেন্দ্রগুলোতে যারা
নিম্ন আয়ের মানুষ উঠেছেন, তারা নিজেরা রান্না করতেও পারছেন না, অন্যান্য পণ্য সামগ্রীও নিয়ে উঠেননি। আর বাজারে যেটি হয়েছে, বাজারে নিত্যপণ্যের দাম বাড়িয়ে দিয়েছেন কিছু কিছু ব্যবসায়ীরা। এমনকি সিলিন্ডার গ্যাস যেগুলো অন্য সময় যে দামে বিক্রি হয়েছে তার চাইতে 500-600 টাকা বাড়িয়ে বিক্রি করা হচ্ছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত চালিয়ে এই সকল কিছু ব্যবসায়ী যারা বেশি দামে বিক্রয় করছে তাদেরকে জরিমানা করা হয়েছে। কিন্তু এরপরেও কিছু কিছু এলাকায় এই রকম অবস্থা রয়েছে, যারা নিম্ন আয়ের মানুষ কিনতে গেলেই ঠকছেন। মৌসুমী বায়ু সক্রিয় থাকায় আগামী 25 জুন পর্যন্ত স্বল্প থেকে মাঝারি বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এক্ষেত্রে সিলেট, ময়মনসিংহ, রংপুর ও ঢাকার পূর্বাঞ্চলে থেমে থেমে বৃষ্টি হবে। এদিকে বঙ্গোপসাগরে বাতাসের তীব্রতা বেশি এবং বৃষ্টি থাকায় উপকূলীয় অঞ্চলগুলোতে 3 নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে। ঈদের ছুটি শেষে এখনও ঢাকায় ফিরছে কর্মজীবী মানুষ, যদিও সড়ক, নৌ ও রেলপথে এখনও উপচে পড়া ভিড় শুরু হয়নি। শুক্র, শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় অনেকেই এবার ঐচ্ছিক ছুটি নিয়ে কিছুটা বিলম্বে ফিরছেন। কেউ কেউ পরিবারের অন্য সদস্যদের বাড়িতে রেখে একাই ফিরছেন রাজধানীতে। তাই ঈদে ঘরে ফেরা যাত্রীদের পুরোপুরি ভিড় শুরু হতে পারে শনিবার থেকে। দর্শক, এই মুহূর্তে রাজধানীর কমলাপুরে আছেন সহকর্মী মিজান শাহজাহান, চলে যাচ্ছি তার কাছে। এখানে সকাল থেকে আমরা যে জিনিসটি লক্ষ্য করেছি তা হচ্ছে যে এখনো কর্মস্থলমুখী মানুষের ভিড়, উপচে পড়া ভিড় যেটিকে বলে, সেটি আমরা কমলাপুর রেল স্টেশনে লক্ষ্য করিনি। আমরা যারা ঢাকা ফিরেছেন তাদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে যেহেতু শুক্র শনিবার ছুটি, সেহেতু তাদের পরিবারের সদস্যদের জন্য টিকিট কাটা সত্ত্বেও তাদের অনেককে তারা বাড়িতে রেখে এসেছেন। অর্থাৎ তারা অনেকেই বলছেন যে আজকে অফিস করার পরে তারা আবার বাড়ি ফিরে যাবেন এবং পরিবারের সদস্যদের নিয়ে শনিবার রাতে অথবা রোববার সকালে তারা ঢাকা ফিরবেন। এই হচ্ছে কমলাপুর রেল স্টেশনের অবস্থা। তুহা, আমি যদি আপনাকে সদরঘাট লঞ্চ স্টেশনের কথা বলি, সেখানেও একই চিত্রের খবর আমরা পেয়েছি যে এখনও অনেকেই বাড়ি থেকে ফিরেন নাই, অনেকে কেবিন নিয়েও সেই কেবিন ফাঁকা এসেছে ঢাকাতে। আর সচরাচর সড়ক পথে অর্থাৎ বাস স্টেশনের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ থাকে। এবারও আমরা বাসে ঢাকা ফেরা মানুষের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে এবারও 500 টাকার ভাড়া, কোনো কোনো ক্ষেত্রে 800 টাকা, 900 টাকা আদায় করা হয়েছে। এক্ষেত্রে আমরা পরিবহন মালিকদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে সব সময় অর্থাৎ সারা বছর তারা সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে কম ভাড়া নেন। এই কারণে ঈদের সময় তারা সরকার নির্ধারিত ভাড়া নেয়, যাত্রীরা মনে করেন যে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে। এই হচ্ছে তোহা আমার কাছে ঢাকা ফেরা মানুষের সবশেষ খবর। তোহা। মিজান, আপনাকে ধন্যবাদ। চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় সংবাদ ও টকশো সম্প্রচারের ঘোষণা দিয়েছেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। ঈদ উপলক্ষে চট্টগ্রাম ব্যুরো অফিস পরিদর্শনে এসে তিনি এই ঘোষণা দেন। এ সময় চট্টগ্রামের আঞ্চলিক ভাষার গানগুলো নতুন আঙ্গিকে তৈরি করে সম্প্রচার করার কথা জানান এটিএন বাংলার পরিচালক নাহিদ রহমান। চট্টগ্রাম প্রতিনিধি আবুল হাসনাতের তথ্য চিত্রে মিজান শাহজাহানের রিপোর্ট। চট্টগ্রাম শহরের প্রেস ক্লাব ভবনে এটিএন বাংলা ও এটিএন নিউজের ব্যুরো অফিস পরিদর্শনে আসেন প্রতিষ্ঠান দুটির চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। চট্টগ্রাম ব্যুরো প্রধান আলী আব্বাস সহকর্মীদের সাথে নিয়ে তাকে স্বাগত জানান। সহধর্মিণী নাহিদ রহমানকে সাথে নিয়ে তিনি ঘুরে দেখেন স্টুডিও সহ বিভিন্ন ফ্লোর, কথা বলেন সেখানে কর্মরত সাংবাদিক ও কলাকুশলীদের সঙ্গে, তুলে ধরেন চট্টগ্রাম ব্যুরো অফিসকে ঘিরে নিজের পরিকল্পনার কথা। আমরা চ্যানেলগুলি করে ফেলছি ঢাকা কেন্দ্রিক, কিন্তু আমি চাই যে চিটাগাংয়ের মতো একটি জায়গা, যেটা বাংলাদেশের সেকেন্ড সিটি, বিগেস্ট সিটি, সুতরাং চিটাগাংকেও একটু আমরা চাই প্রাধান্য দিতে। টকশো ছাড়াও যদি আরও যদি হয় চিটাগাং আঞ্চলিক ভাষায় যে গান যা থাকে আঞ্চলিক যেগুলি করে, ওইগুলি আমরা দেখাবার চেষ্টা করব। দেশের প্রথম সংবাদভিত্তিক টেলিভিশন চ্যানেল এটিএন নিউজে চট্টগ্রাম থেকে সরাসরি আঞ্চলিক ভাষায় খবর সম্প্রচারের কথাও জানান তিনি। এটিএন বাংলায় অন্যান্য প্রোগ্রাম চলে, অনেক প্রোগ্রাম থাকে বলে এটিএন বাংলায় আমাদের সম্ভব হয় না, কিন্তু এটিএন নিউজের হিউজ সময় আছে, কারণ প্রতি ঘন্টায় ঘন্টায় সময় নিউজ প্রচার হয়। সুতরাং আমরা এটিএন নিউজেই, এটা আমার বহুদিনের প্ল্যান ছিল কিন্তু আজ পর্যন্ত করা হয়নি। তো আমার দৃঢ় বিশ্বাস হয় আমরা আগামী মাসের শুরু থেকেই আমরা এই নিউজটা চালু করব কমপ্লিটলি চিটাগাং ভাষায়। এ সময় চট্টগ্রামের শেফালী ঘোষ ও শ্যামসুন্দর বৈষ্ণবের কথা উল্লেখ করে আঞ্চলিক শিল্পীদের সৃষ্টিকর্ম নতুনভাবে সম্প্রচারের নির্দেশ দেন এটিএন বাংলার পরিচালক নাহিদ রহমান। চিটাগাংয়ের যে আঞ্চলিক
ভাষায় যে গান, এটা তো অনেক আগে যখন এটিএন বাংলা প্রথম হয়, শেফালি ঘোষ এটিএন বাংলা ওনাদের প্রোগ্রাম বোধহয় সপ্তাহে থাকতোই, তো সবাই এনজয় করতো। তো ইনশাল্লাহ আবার নতুন করে হবে। সারা পৃথিবীতে কিন্তু চিটাগাঙ্গের বাঙালি যারা তারা কিন্তু থাকেন, তো আঞ্চলিক ভাষা তাদের ভাষায় যদি নিউজটা হয় তাদের জন্য ভালো। দর্শকদের চাহিদার কথা বিবেচনায় রেখে সময়োপযোগী অনুষ্ঠান নির্মাণ করা হবে বলে জানান এটিএন নিউজের পরিচালক মেহেরিনা রহমান নিশা। চট্টগ্রামে এসে আমার খুবই ভালো লাগছে, সবার সাথে পরিচয় হওয়াতে। দোয়া করি আশা সবাই যেন ভালো থাকে, আমরা আরো ফিউচারে উন্নতি প্রোগ্রামে করার জন্য আরো অনেক কিছু চিন্তা করে যেন করতে পারি। স্টুডিও ও সরাসরি সম্প্রচারের জন্য সব ধরনের সুবিধা সহ 2006 সালে স্থাপন করা হয় এটিএন পরিবারের চট্টগ্রাম ব্যুরো অফিস। মিজান শাহজাহান, এটিএন বাংলা। এবারে টি-20 বিশ্বকাপের খবর। টি-20 বিশ্বকাপে সুপার 8-এর প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রকে 18 রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। অ্যান্টিগার স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে 195 রানে জয়ের টার্গেটে নেমে 3 ওভার 3 বলে 33 রান তুলে প্রোটিয়াদের ভালোই জবাব দিচ্ছিল যুক্তরাষ্ট্র, কিন্তু মাত্র 76 রানে 5 উইকেট হারিয়ে চাপে পড়ে যায় তারা। সেখান থেকে ঘুরে দাঁড়ালেও পরাজয় ঠেকাতে পারেনি। 6 উইকেটে 176 রানে থামে যুক্তরাষ্ট্র। দলের পক্ষে সর্বোচ্চ 80 রান করেন আন্দ্রেয়াস গাউস। দক্ষিণ আফ্রিকার বোলারদের মধ্যে কাগিসো রাবাদা 18 রানে 3টি উইকেট তুলে নেন। এর আগে টস হেরে ব্যাটিং করে দক্ষিণ আফ্রিকা 4 উইকেটে 194 রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ 74 রান করেন ম্যাচসেরা কুইন্টন ডি কক। অধিনায়ক এইডেন মাকরাম করেন 46 রান। যুক্তরাষ্ট্রের বোলার সৌরভ ও হারমিথ 2টি করে উইকেট তুলে নেন। এবারে পার্টেক্স খেলার খবর। গ্রুপ পর্বে টানা 2 জয়ে ইউরো ফুটবল চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় রাউন্ডে খেলা অনেকটাই নিশ্চিত করল স্বাগতিক জার্মানি। স্টুটগার্টের এমএইচপি অ্যারেনায় গত রাতে তারা 2-0 গোলে হাঙ্গেরিকে পরাজিত করে। বল দখল কিংবা পাস সবকিছুতে এগিয়ে থাকা জার্মানরা খেলার 22 মিনিটে জামাল মুসিয়ালার গোলে লিড নেয়। বিরতি থেকে ফিরে খেলার 67 মিনিটে অধিনায়ক গান্দুগান ব্যবধান দ্বিগুণ করেন। জার্মানির রক্ষণ প্রাচীর ভাঙার চেষ্টা ছিল হাঙ্গেরিরও, কিন্তু তারা সফল হয়নি। এদিকে অন্য ম্যাচে স্কটল্যান্ডের সাথে 1-1 গোলে ড্র করেছে সুইজারল্যান্ড। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরেকবার। নরেন্দ্র মোদীর আমন্ত্রণে কাল নয়াদিল্লি যাচ্ছেন শেখ হাসিনা। রাষ্ট্রপতি ভবনের সংবর্ধনা নেবেন শনিবার। সই হবে সমঝোতা চুক্তি। সিলেট বিভাগে বন্যা পরিস্থিতি ক্রমে খারাপ হচ্ছে। 3 দিনে পানিবন্দী 15 লাখ মানুষ। কুড়িগ্রামে 25 যাত্রী নিয়ে নৌকাডুবি। এবং চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় সংবাদ ও টকশো সম্প্রচারের ঘোষণা এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমানের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।